লিখছো? এরপরে লিখবা এইচটিএমএল এর ফুল ফর্ম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন লিখবা এইচটিটিপি এর ফুল ফর্ম, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ক্লাস কয়টায় ছিল? কেন? জুতা খুলে আসবা, জুতা খুলে আসবা। কেন? পায়ের সমস্যা? কেন, কি সমস্যা? বস। দেখাইছে এটা। এরপর লেখো ওয়েব পেজ কাকে বলে। ওয়েব পেজ কাকে বলে? সো এই ডেফিনেশন তোমরা বইয়ে পাবা। এক একটা বই এক এক রকম করে আছে, যে কোনো একটা লিখলেই হলো। ইন্টারনেট বা তথা ওয়েবে যে কোনো তথ্য রাখতে পারে, যেখানে অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন থাকে। ওয়েবে এইসব রাখার পেজকে আসলে ওয়েব পেজ বলা হয়। হ্যাঁ, সংজ্ঞা লিখতে হবে না, জাস্ট কোশ্চেনটা লিখে নাও, সংজ্ঞা বই লেখা আছে। জাস্ট লিখবা ওয়েব পেজ কাকে বলে। আর এই যে পিকচার দেখতে পাচ্ছ না এখানে, এই যে না লেখা আছে, আর ছবি আছে, এখানে অডিও অ্যাড করা যায়। তো অনেক কিছু দেখতে পাবে, এগুলো হচ্ছে প্রত্যেকটা আসলে ওয়েব পেজ। আচ্ছা, এরপর দেখো, লেখো ওয়েবসাইট। পরবর্তী কোশ্চেন লিখবো ওয়েবসাইট কাকে বলে। ওয়েবসাইট কাকে বলে? কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। ওয়েবসাইট কাকে বলে, কত প্রকার ও কি কি ব্যাখ্যা করো। আচ্ছা, ওয়েবসাইট কোনটাকে বলবো, যেখানে আসলে অনেকগুলো ওয়েব পেজ আছে। হ্যাঁ, তো অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে আমার ওয়েবসাইট। আর ওয়েবসাইট যেটা আছে সেটা মেনলি দুই ধরনের হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সো স্ট্যাটিক ওয়েবসাইট আমরা কোনটাকে বলবো? সো চলো, বলা হয়েছে যেসব ওয়েবসাইটের ডাটা বা ভ্যালু আসলে চেঞ্জ করা যায় না। তোমরা কখনো উইকিপিডিয়ায় সার্চ করছো? উইকিপিডিয়া, সাপোজ ধরে নাও, তুমি যে কোনো একটা পার্সনের, ফেমাস কোনো একটা পার্সন, আলবার্ট আইনস্টাইন হোক বা নিউটন হোক, লিখে সার্চ করবে গুগলে, দেখবে যেটা উইকিপিডিয়া পাবা। হ্যাঁ, তো তুমি যদি ক্লিক করো, তো উইকিপিডিয়া একটা পেজ আসবে আলবার্ট আইনস্টাইনের, এবং ওখানে তার ফুল ইনফরমেশন আছে, ডেট অফ বার্থ, সে কি কি আবিষ্কার করছে, তার পুরো লাইফ হিস্টোরি সবকিছুই পাবা, এবং ওখানে তুমি কোনো চেঞ্জ করতে পারবে না, জাস্ট রিড করতে পারবা। তার মানে কি, ওইসব পেজে তুমি কি করতে পারতেছো না, কোনো চেঞ্জ করতে পারতেছো না। তার মানে কি, যেসব পেজ আসলে নর্মালি কোনো চেঞ্জ করা যাচ্ছে না, এসব পেজগুলোকে আসলে কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আর ডাইনামিক ওয়েবসাইট কোনগুলোকে বলবো? যেসব ওয়েবসাইটের ভ্যালু চেঞ্জ করা যায়। কিরকম? সাপোজ ধরে নাও, যেসব জায়গায় আমরা সার্চ করতে পারি না, কোনটা ওয়েব পেজে কোনটা পোর্শন সার্চ বাটন আছে, তুমি সার্চ করতেছে। অথবা ফেসবুকের পেজ নাও, তুমি সাপোজ ধরো ফেসবুকের যে রেজিস্ট্রেশন পেজটা আছে, ওখানে তুমি কি করতেছো, তোমার হলো নাম ইনপুট দিচ্ছ, এইজ ইনপুট দিচ্ছ, ডেট অফ বার্থ দিচ্ছ, তোমার ফোন নাম্বার দিচ্ছ, একটা ওটিপি যাচ্ছে তোমার ফোনে, ওটা তুমি সাবমিট করতেছো। সো ওখানে কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। সো যেখানে চেঞ্জ করা পসিবল, ওইসব ওয়েবসাইটকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলি। ঠিক আছে। আর ডাইনামিক ওয়েবসাইটে নর্মালটা একটু, ডাইনামিক ওয়েবসাইট একটু ভারী হয়। কি হয়, একটু ভারী হয়। ভারী হয় কি জন্য? কারণ ওখানে আসলে অনেক কিছু লোড করতে হয় আমাকে। আর যখন আমি ওয়েবসাইট ইউজ করতেছি, ওই টাইমে আমাকে লোডিং করতে হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইট কি, একবার বানানো হয়ে গেছে, ওখানে আমি তেমন কিছু করি না। তো ওই স্ট্যাটিক ওয়েবসাইটগুলো একটু হালকা হয়। তো দেখবা যেগুলো আসলে স্ট্যাটিক ওয়েবসাইট, তুমি যখন নর্মালি কোনো কিছু, কোনো একটা পেজ লোড দিবা, হ্যাঁ, দেখবে যে কিছু কিছু পেজ অনেক ফাস্ট লোড নিচ্ছে। আবার কিছু কিছু পেজ দেখবে যে অনেক স্লো লোড নিচ্ছে, যে ঘুরতে ঘুরতে লোড নিচ্ছে। তো যেসব ওয়েবসাইট অনেক ফাস্ট লোড নেয়, ওগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যেসব ওয়েবসাইট লোড নিতে টাইম লাগে, ওগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডাটাবেস থাকে না। কি থাকে না? কোনো ডাটাবেস থাকে না। আর ডাইনামিক ওয়েবসাইট কি থাকে? ডাটাবেস থাকে। কিরকম?
আমরা হলো ডাটাবেজ নর্মালি কি রাখি, সাপোজ ধরে নাও আমি একটা ওয়েবসাইট বানাইলাম, ওই সাপোজ ধরে নাও দারাজের ওয়েবসাইট অথবা রকমের ওয়েবসাইট, ওখানে কি কি থাকে বলতো? একটা প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ছবি থাকে, প্রোডাক্টের মডেল থাকে, আর অন্যান্য অনেক ডাটা থাকে। তো এই যে ছবিগুলো আছে না, এই ছবিগুলো স্টোর করার জন্য ডাটাবেজ লাগে। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে আমি কি করতেছি, ওইটার কোনো ডাটাবেজ আমি ডাটা স্টোর করে রাখতেছি না। তো যার কারণে আমার কি হয়, স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডাটাবেজের দরকার পড়ে না। আর ডাইনামিক ওয়েবসাইটে আমার কিছু দরকার পড়ে, ডাটাবেজের দরকার পড়ে। তোমার নাম কি? কি নাম? রামিসা, দাঁড়াবা, দাঁড়াও, তুমি দাঁড়ায় থাকবা, ওই বসে ঘুমাচ্ছি। আচ্ছা, এখন দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট কি বলে দেখো, যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালুর করার পর পরিবর্তন করা যায় না তাকে কি বলতেছি আমরা? স্ট্যাটিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটে শুধু এইচটিএমএল ভাষা ইউজ করা হয়, আর অন্য তেমন কিছু ইউজ করা হয় না। বৈশিষ্ট্য কি কি? যে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, মানে কি একবার আমি কন্টেন্ট দিয়ে ফেলছি, ওগুলো করে চেঞ্জ করা যায় না। তারপরে তথ্য আদান প্রদান তুমি আপডেট করতে পারবে না, অনেক ফাস্ট লোড নেয়, ডাটাবেস থাকে না, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন। জিনিসটা হচ্ছে কি, ও জাস্ট একটা লেখা দিয়েছে, পড়তে পারতেছে, বাট আমি ওকে কিছু বলতে পারতেছি না, এটা ওয়ান ওয়ে। ঠিক আছে। আচ্ছা। আর শুধুমাত্র এই এইচটিএমএল আর সিএসএস ব্যবহার করে এটা উন্নয়ন করা যাবে, আমি সিএসএস ব্যবহার করতে পারি। এখানে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, এটা তোমরা রিডিং করবো। ডাইনামিক ওয়েবসাইট সেম ওই জিনিসটাই, শুধুমাত্র কি বলবো, পরিবর্তন করা যায়। এখানে এইচটিএমএল এর সাথে কি কি ইউজ করা যায়, পিএইচপি ইউজ করা যায়, এএসপি ইউজ করা যায়, যেগুলো যদি তুমি এগুলো জানো না জাস্ট মনে রাখবা। এর সাথে কিছু দরকার পড়ে, ডাটাবেজের দরকার পড়ে। ঠিক আছে। সো এখানে কিছু সুবিধা আছে, বৈশিষ্ট্য আছে, অসুবিধা আছে, এগুলো পড়বা। সো কোশ্চেন লেখো, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা লিখো। তোমাদের বই দেখবা যে এর মধ্যে চার্ট আছে, হ্যাঁ, এই চার্টটা ভালো করে পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা দাও। স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লিখো। এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লিখো। এবং তোমাদের দেখবা বইয়ে এরকম একটা চার্ট আছে, হ্যাঁ, পার্থক্য একটা চার্ট আছে, এটা ভালো করে পড়বা। এই কোশ্চেনটা আমাদের 4 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসো সিএসএস এর ফুল ফর্ম লেখো, সিএসএস এর পূর্ণরূপ লেখো, পরবর্তী কোশ্চেন। সিএস এর পূর্ণরূপ লিখো। এরপরে লিখবা পিএইচপি পূর্ণরূপ লিখো। তারপর লিখবা এএসপির পূর্ণরূপ লিখো। সিএসএস, এএসপি আর পিএইচপি, সবগুলো পূর্ণরূপ। বলো। পিএইচপি আর, হ্যাঁ, হ্যাঁ, হাইপার টেক্সট প্রি প্রসেসর। হাইপার টেক্সট প্রি প্রসেসর। আর এই যে যেগুলো বললাম না, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, এগুলো এইচটিএমএল এর মতনই, এগুলো এক ধরনের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। সো আমি আপাতত আমরা জাস্ট নাম শিখবো, এটা আসলে অত ডিটেলস আমরা কোডিং করতে যাব না, আমরা জাস্ট এইচটিএমএলটাই করবো। লেখা হয়েছে? লেখো নাই? বসো।
ওকে, ডান। আচ্ছা, এই পিকচারে দেখো, এটা হচ্ছে এইচটিএমএল। এটা কি? এইচটিএমএল। তো নর্মালি এইচটিএমএল কি দেয়, একটা ফাউন্ডেশন দেয়। সাপোজ আমি এই বিল্ডিংটা করব, তো এই বিল্ডিংটা করার আগে আমাকে প্রথমে কি করা লাগছে, ফাউন্ডেশন দেওয়া লাগছে, যে প্রথমে রড তোলা লাগছে, তার পিলার তোলা লাগছে, তাই না? তারপরে ইট ইট দিয়ে আমি গাঁথনি দিচ্ছি। ওকে। তো ওই যে অংশটুকু যেটা দেখছো, আমি সাপোজ আমি প্লাস্টার করে নাই, টাইলস বসাই নাই, জাস্ট একটা বিল্ডিং আমি দাঁড় করাইছি আর কি, জাস্ট ইট দিয়ে বা পাথর পাথর দিয়ে। তো ওই যে স্ট্রাকচারটা আছে ওটাকে আমরা এইচটিএমএল, ওটা আমরা কি বলি, এইচটিএমএল। এখন ওইটাকে একটু সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা কি করি, প্লাস্টার করতেছি, কালার করতেছি, ডিজাইন করতেছি। যখন আমরা এই জিনিসটা অ্যাড করি, এটাকে বলা হয় সিএসএস। এটাকে কি বলা হয়? তো সিএসএস কোনটা? ওই যে শার্ট প্যান্ট পরে আছে যে পার্সনটা, ওই শার্ট প্যান্ট যেটা পরছে, যেটা সৌন্দর্য বর্ধন করতেছে, ওটা হচ্ছে সিএসএস। আর ভিতরে যে অংশটুকু আছে এটা হচ্ছে কি, এইচটিএমএল। তাহলে এইচটিএমএল এর সাথে সিএসএস এর কাজটা কি বলতো? সিএস এর কাজটা হচ্ছে একটা ওয়েবসাইটে কতটা সুন্দর ভাবে তৈরি করা যায়। তুমি দেখবা অনেক ওয়েবসাইট, হ্যাঁ একটা ওয়েবসাইট, নর্মাল ওয়েবসাইট, যে হ্যাঁ এখানে হোম আছে, এখানে প্রোফাইল আছে, কিছু ছবি আছে, নর্মাল। বাট কিছু কিছু ওয়েবসাইট দেখবে যে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, যে হ্যাঁ অনেক বেশি সৌন্দর্য বর্ধন করতেছে। তো এই যে সৌন্দর্য বর্ধন করা, বিভিন্ন ডিজাইন অ্যাড করা, তো ওইটা হচ্ছে আমার কি, সিএসএস। তোমার ন্যাচারাল যেটা আছে এটা হলো এইচটিএমএল, তোমার নিজেকে সুন্দর করার জন্য যে মেকআপ করতেছো ওটা হচ্ছে আমার সিএসএস। মনে থাকবে? সো এটাকে বলা হয় স্ট্রাকচার লেয়ার, আর এটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ঠিক আছে, ঠিক সেম ভাবে যেমন সাপোজ তুমি একটা পড়ালেখা করতেছো, যখন তুমি বেসিকটা নিচ্ছ, শুধু বেসমেন্টটা, ওটা হলো এইচটিএমএল। যখন তুমি একটা খাতায় লিখতেছো, অনেক সুন্দর করে বর্ধন করে সাজায় গুছায় লিখতেছো, ওটাকে আমি বলবো কি, এইচটিএমএল এর সাথে সিএসএস। মনে থাকবে? ওকে। এরপর লেখো, ওয়েবসাইট কাঠামো কাকে বলে? ওয়েবসাইট কাঠামো কাকে বলে? মার্কেটিং। নামটা লিখে রাখ টেস্টে, মানে আমাদের এটা কিন্তু আমার ফ্রেন্ড বসছে কিন্তু তাড়াতাড়ি কিন্তু দাঁড়া আমার সঙ্গে কাছে দিয়ে যেতে আমাদের জিজ্ঞেস করবো এখন না, 10 মিনিট পরে। ম্যাডাম এখন কয়টা পরীক্ষা? 2 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা পাঠাবে। এটা যদি আইন একটা যাও, লিখছো ওয়েবসাইট, ওয়েবসাইট কাঠামো কাকে বলে? দেখো, যে অবকাঠামোতে একটা ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়। একটা ওয়েবসাইট কাঠামোতে বিভিন্ন অংশ থাকে, যেমন হোম পেজ থাকে, মূলধারার পেজ থাকে, সাব পেজ থাকে। তো নর্মালি আসলে ওয়েবসাইটের কাঠামো আমি কোনটাকে বলতেছি, যে নর্মালি হলো স্ট্রাকচার। তোমরা ফেসবুকে এক্সাম্পল দিছিলাম না, ফেসবুক যখন ধরো, ফেসবুকের প্রথম যে পেজটা, যে কোনো ওয়েবসাইটের প্রথম যে পেজটা, সেটাকে আমরা হোম পেজ বলি। কি বলি? হোম পেজ। তো যখন আমি প্রোফাইলে ক্লিক করতেছি, আমি প্রোফাইল নামে একটা পেজ পাচ্ছি। ঠিক আছে। আবার যখন দেখো আমি হলো নোটিফিকেশনে ক্লিক করছি, তখন কি পাচ্ছি, নোটিফিকেশন নামে একটা পেজ পাচ্ছি। ধরে নাও আমরা যদি আমাদের কলেজের ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট, হ্যাঁ। এখন দেখো তো, এই যে আমি ক্লিক করলাম, মেনু পাচ্ছি না, মেনু পাচ্ছি তো। সো প্রতিষ্ঠানের ইতিহাস, সো এটা আমার একটা পেজ। তারপরে বিভিতে গেলাম, নিয়োগ পরীক্ষায় গেলাম, কলেজ, কলেজের প্রস্তুতি আসছে, এটা আমার একটা পেজ। দেন ধরে নাও প্রশাসনিক কাঠামো, এটা একটা পেজ। যদি এখানে সাব পেজটা নাই, সাপোজ ধরে নাও আহ এখানে ক্লাব সমূহ, ক্লাবের পাশে এখানে আমি আবার আরো মেনু ক্রিয়েট করতে পারতাম, ধরে নাম বিজ্ঞান ক্লাব, বিজনেস ক্লাব, ইংলিশ ক্লাব। সো ওগুলো সাব মেনু হয়ে যেত।
তার মানে এই যে অংশটুকু পড়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠামো, যে হ্যাঁ এখানে এই যেমন এটা একটা কাঠামো বলতে পারি। প্রথমে আমাদের প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের নিচে পিএ আছে, তারপরে আমাদের অ্যাডজয়েন্ট স্যার আছে, তারপরে কি আছে, অ্যাডমিন আছে, সিনিয়র অফিসার আছে, সিনিয়র অফিস সহকারী আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, আবার তার নিচে আবার কিছু পার্সন আছে। ঠিক আছে। সো এটাকে আমি অধ্যক্ষের সাথে মেইন বলতে পারি, এটাকে আমি প্রথম ধারার বলতে পারি, এটাকে আমি দ্বিতীয় ধারার বলতে পারি, এবং বাকিগুলোকে আমি কি এদের সাবমিনও বলতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন স্ট্রাকচার। আবার যদি তুমি হলো একাডেমিক স্ট্রাকচার দেখো, কি থাকে, প্রিন্সিপাল আছে, আমাদের কলেজ প্রতিনিধি আছে, দেন কলেজ শাখায় গেল, হয় ভাইস প্রিন্সিপাল থাকে অথবা টিসি থাকে। এখন যেসব টিসি আছে, এই টিসির আন্ডারে কয়জন, 20 জন টিচার আছে। মর্নিং এর টিসি আন্ডারে 20 জন টিচার আছে, বাট ডে টিসির আন্ডারে 20 জন টিচার আছে। আবার আমি যেখানে আরো ইলাবোরেট করি, তো আমি কি বলবো যে 20 জন টিচার, 20টা ক্লাসের কি ক্লাস টিচার। তোমাদের ক্লাস টিচারকে শান্তা মিস। দেন শান্তা মিসের আন্ডারে তোমরা আবার 30 জন স্টুডেন্ট আছে। এটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা বলতেছি, এটাকে আমরা বলছি কাঠামো। তো কাঠামো সব জায়গায় ইউজ করা যায়। তো এই জিনিসটা আমরা দেখবো ওয়েবসাইট কাঠামোতে। তো ওয়েবসাইট কাঠামোতে কি কি থাকে, যে হোম পেজ থাকে, মেইন পেজ থাকে, মেইন পেজের আন্ডারে আর অনেকগুলো পেজ থাকে। তো স্ট্রাকচারটা কিছুটা এরকম দেখতে হয়, যে একটা মেইন পেজ, মেইন পেজের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, ওই পেজের আন্ডারে আবার অনেক পেজ থাকতে পারে। তো এটাই হচ্ছে আমার কি ওয়েবসাইটের একটা বেসিক লেআউট। তো কোশ্চিন লেখো, ওয়েবসাইটের বেসিক লেআউটের চিত্র অঙ্কন করো। ওয়েবসাইটের বেসিক লেআউটের চিত্র অঙ্কন করো অথবা ব্যাখ্যা করো। ওয়েবসাইটের বেসিক লেআউট ব্যাখ্যা করো। তখন তোমাকে এই চিত্র অঙ্কন করবা, দেন ব্যাখ্যা করবা যে হোম পেজ, মেইন পেজ, সাব পেজ। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর দেখো ওয়েবসাইট আসলে অনেক ধরনেরই হয়। তার মধ্যে এখানে আমরা কয়েকটা দেখবো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে হায়ারকি, নিনো অথবা হায়ারকি লেখা নাও। এটা স্ট্রাকচারের টাইপের মধ্যে পড়ে, লেখা নাও। এক নম্বরে লিখবা মেনু অথবা হায়ারকিস ওয়েব স্ট্রাকচার। লেখছো? লেখা লেখা হয়েছে এটা? ওকে। এরপর সেকেন্ড যে নামটা লিখবা সেটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার স্ট্রাকচার। প্রথমটা হচ্ছে হায়ারার্কি স্ট্রাকচার, সেকেন্ডটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এরপর এটা লিখবা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। আবার নেটওয়ার্ক স্ট্রাকচারের আরেকটা নাম আছে, ওয়েব লিঙ্ক স্ট্রাকচারও বলে এটাকে। নেটওয়ার্ক স্ট্রাকচার অথবা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড অথবা কম্বিনেশন স্ট্রাকচার। সবসময় মাথায় রাখবা হাইব্রিড মানে দুই তিনটা মিলে হয়। পড়ছি না আমরা টপোলজিতে, হাইব্রিড টপোলজিতে, যেখানে আগের কয়টা টপোলজি মিলে ছিল। তোমরা কি পড়লো, প্রথমটা মেনু অথবা হায়ারার্কি স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, তারপর আমি পড়তেছি নেটওয়ার্ক অথবা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, আর হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। ওকে, এখন দেখো প্রথমটা,
মেনো হায়ারার্কি স্ট্রাকচার অথবা ট্রি স্ট্রাকচারও বলা যায় এটাকে, হ্যাঁ। সো ওখানে স্ট্রাকচারটা কিরকম হয়, সাপোজ ধরে নাও এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ। ফেসবুকের কি পেজ এটা? হোম পেজ। এই হোম পেজের আন্ডারে আরো তিনটা পেজ আছে, একটা হচ্ছে প্রোফাইল পেজ, একটা হচ্ছে নোটিফিকেশন পেজ, একটা হচ্ছে গ্রুপ পেজ। আবার ধরে নেই এই পেজের আন্ডারে আরো কয়েকটা পেজ আছে, বা এটার আন্ডারে আরো কয়েকটা পেজ আছে, এটার আন্ডারে আরো কয়েকটা পেজ আছে। এই যে স্ট্রাকচার, একটা হায়ারার্কি স্ট্রাকচার মেনটেন করতেছে, হায়ারার্কি মেনটেন করতেছে, ট্রি মেনটেন করতেছে, এটাকেই বলা হচ্ছে হায়ারার্কি অথবা ট্রি স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার কোনটাকে বলবো? ধরে নাও এটা ফেসবুকের হোম পেজ। এই হোম পেজের সাথেই ফেসবুকের প্রোফাইল পেজ কানেক্ট, এর সাথেই ফেসবুকের নোটিফিকেশন পেজ কানেক্ট। আবার নোটিফিকেশন পেজটা আসতেছে প্রোফাইলে, প্রোফাইল পেজটা আসতেছে আমার হোম পেজে। যেহেতু এটা সিরিয়ালের সরলরেখা বরাবর আছে, সরলরেখা অথবা লিনিয়ার ওয়েতে আছে, যার কারণে এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় লিনিয়ার স্ট্রাকচার। ঠিক আছে, ওকে। আবার দেখো, একটা হোম পেজ আছে, একটা প্রোফাইল পেজ আছে, একটা নোটিফিকেশন পেজ আছে অথবা একটা গ্রুপ পেজ আছে। এখানে যদি প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে, এটা কোনো কিছু আমরা কি পড়ছিলাম, যেখানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে, কোথায় পড়ছি বলতো? কম্পিউটারে। কি টপিকের নাম কি ছিল? মেশ টপোলজি। তো মেশ টপোলজি যে স্ট্রাকচারটা আছে, আর এই নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক যে স্ট্রাকচারটা আছে, দুটো সেম স্ট্রাকচার। হুম। ওটা ছিল কম্পিউটার, এটা হচ্ছে ওয়েব পেজ। ঠিক আছে, তো এখানে কি হয়, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজের সাথে কানেক্টেড থাকে। সো ডিরেক্ট যাওয়া আসা করতে পারে, অনেক ফাস্ট যাওয়া আসা করতে পারে। সো এই ধরনের স্ট্রাকচার আমরা কি বলবো? নেটওয়ার্ক স্ট্রাকচার অথবা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। আর হাইব্রিড স্ট্রাকচার কোনটাকে বলবো? যেখানে দুই তিনটা কম্বাইন থাকবে। ধরে নাও এটা একটা স্ট্রাকচার, সো এখানে আমি হোম পেজ, প্রোফাইল পেজ, নোটিফিকেশন পেজ দিলাম। তাহলে আমি কি বলবো, যে এখান থেকে এই যে অংশটুকু আছে এটা কি স্ট্রাকচার? হায়ারার্কি অথবা মেনু স্ট্রাকচার। আর এখান থেকে এই যে স্ট্রাকচারটা আছে এটা, এটা কি স্ট্রাকচার? এই অংশটুকু লিনিয়ার স্ট্রাকচার। এখান থেকে আমি আরো একটা ক্রিয়েট করতে পারি না, যেখানে ধরে নাও প্রত্যেকটা কম্পিউটার সাথে কানেক্টেড। তো এই যে অংশটুকু আছে এটা কি স্ট্রাকচার হয়ে যাবে? ওয়েব লিঙ্ক অথবা নেটওয়ার্ক স্ট্রাকচার। এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। আর এটা হচ্ছে ট্রি অথবা মেনু অথবা হায়ারার্কি স্ট্রাকচার। তো যেহেতু কয়েকটা কম্বাইন হচ্ছে, যেখানে কম্বাইন হচ্ছে ওটাই হবে আমার হাইব্রিড স্ট্রাকচার, হ্যাঁ। সো এটা হচ্ছে বেসিকটা অ্যাকচুয়ালি। আর বাকি যে থিওরিটা আছে ওটা তোমরা বাসা বসে পড়ে নিবা, এখানে সবকিছু লেখাই আছে, এখানে ডিটেলসে এই থিওরিগুলো পড়তে হবে, হ্যাঁ। ওয়েব লিঙ্কে কি লেখা আছে, দেন লিনিয়ারে কি আছে, তারপরে মেনু অথবা হাইতে কি আছে। লেখছো? আমাদের ক্লাস শেষ হবে কয়টায়? 45-এ? ওকে, এরপর লেখো। এখানে কিছু এইচটিএমএল বেসিক কনসেপ্ট আছে, এগুলো তোমার বাসায় রিডিং করবা। যেমন এইচটিএমএল এর পূর্ণরূপ কি, এইচটিএমএল এখন কত ভার্সন ইউজ করা হচ্ছে, এইচটিএমএল আসলে আবিষ্কার করছে কে, এইচটিএমএল এর সুবিধা কি কি, এইচটিএমএল এর অসুবিধা কি কি। তো লেখো এইচটিএমএল কাকে বলে, এর সুবিধা অসুবিধা লিখো। এইচটিএমএল কাকে বলে, এর সুবিধা অসুবিধা লেখো। লিখছো? ওকে, পরবর্তী কোশ্চেন লেখো, এইচটিএমএল ট্যাগ কাকে বলে? এইচটিএমএল ট্যাগ কাকে বলে? এইচটিএমএল ট্যাগ কাকে বলে? লেখা হয়েছে?
এরপর লিখবা এইচটিএমএল এলিমেন্ট কাকে বলে। দেন লিখবা এইচটিএমএল অ্যাট্রিবিউট কাকে বলে। লেখছো? আচ্ছা। আহ ইমটি ট্যাগ কাকে বলে পড়ছি না আমরা এটা? ইমটি ট্যাগ পড়ছি এটা। দেন কন্টেইনার ট্যাগ পড়া হয়েছে এটা। ওকে। দেন এই ছকটা পড়বা, দেখবা তোমাদের যে বইটা আছে এই বইয়ে এখানে ছক আছে, যেখানে আমরা কিছু কিছু তো ডিসকাস করছি। যেমন ওই যে ইটালিয়ানের জন্য আই ট্যাগ ব্যবহার করছি না? তারপরে ডিএল ট্যাগ ইউজ করছি। তারপরে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি। স্ট্রাইক ট্যাগ ইউজ করছি। তারপরে এস ট্যাগ ইউজ করছি। ইউ ট্যাগ ইউজ করছি। করছি না? করছি। কিন্তু আমি সবগুলো ট্যাগ দেখাই না, যেমন আমি এই ট্যাগটা ব্যবহার করছি, এটা করছি, এটাও করা হয়েছে। এই ট্যাগও করছি আমরা ইউজ, এটা করছি, এটা করছি। দেন আই ট্যাগ ইউজ করছি। বাকি বোল্ড ট্যাগ ইউজ করছি। সো এই যে বিগ ট্যাগ ইউজ করা হয় নাই। বিগ ট্যাগ কি করে? একটু বড় করে লেখাটা। সো তুমি কি করবে, আমরা তো ডাব্লিউ থ্রি স্কুল ইউজ করতে পারি। সো তুমি কি করবে, একটা ওয়ার্ড লিখবা, সাপোজ তুমি তোমার নাম লিখলা, তার আগে একটা বিগ ট্যাগ ইউজ করবে, তারপরে একটা বিগ ট্যাগ ইউজ করবে, দেখবে যে চেঞ্জটা কেমন হচ্ছে। ইএম ট্যাগটা যেটা আছে আর এই আই ট্যাগ যেটা আছে, যেটা সেমি কাজ করে, দুটো আসলে ইতালিয়ান করে। তো এটাকে বলা হয় ইমফাসাইজ করা। মানে তুমি চেঞ্জটা যদি দেখো, চেঞ্জটা আসলে সেমি দেখতে পাবা, মানে ইতালিয়ান করা বা ইমফাসাইজ করা দুটো আসলে সেমি লাগে। তুমি যখন চেঞ্জটা প্র্যাকটিক্যালি করবে না, দেখবা যে ইতালিয়ান ফরম্যাটে যে কাজটা হচ্ছে ইএমএ আসলে সেম কাজটাই হচ্ছে। স্মলটা কি করে? টেক্সটকে একটু ছোট করে। টেক্সটে কি করে? স্ট্রং করে দেখায়। স্ট্রং কিভাবে করে দেখায়, এটা অ্যাপ্লাই করে দেখবা যে কিভাবে স্ট্রং করে দেখা হচ্ছে। সাব মেনু তোমরা ইউজ করছি, এসওপি মেনু ইউজ করছি। আহ আইএনএস এটা ইউজ করে দেখবা কি আসে। টেক্সটকে আন্ডারলাইন করে দেখায়। কি করে দেখাচ্ছে? আন্ডারলাইন ট্যাগ আমরা আরো একটা পড়ছিলাম, ট্যাগ। ওকে। সো দেন ডেল ট্যাগ ইউজ করা হয়েছে। প্রি ট্যাগ আমরা ইউজ করি না। প্রি ট্যাগ কি করে? ওয়ার্ড প্রসেসকে যেভাবে টেক্সট লাইনে ভেঙে ভেঙে সাজিয়ে লেখে সেভাবে কোড লিখলে এই ট্যাগটি অনুরূপ একইভাবে প্রদর্শন করে। তার মানে কি হচ্ছে, আমি একটা টেক্সট যেভাবে লিখবো প্রি ট্যাগ ইউজ করলে আমার আউটপুট আমি কিভাবে পাবো? ঠিক সেম ভাবেই পাবো। এটাও অ্যাপ্লাই করে দেখবো। আর এরপর থেকে তো আমি লেকচার 10 এখানে অলরেডি এক্সাম্পল দিছে ওরা। দেখো, ওরা বলতেছে পি ট্যাগ ইউজ করলে আমার নর্মাল একটা পি ট্যাগ আসতেছে। স্মল ট্যাগ ইউজ করলে লেখাটা কি আসে, একটু ছোট আসে। বিগ ট্যাগ ইউজ করলে লেখাটা একটু বড় দেখায়, সামান্য, খুব বেশি না, অল্প একটু বড় দেখায়। বোল্ড ট্যাগ ইউজ করলে কি বোল্ড হবে। স্ট্রং ট্যাগ ইউজ করলে কি হচ্ছে, একটু স্ট্রং দেখাচ্ছে, মোটামুটি সিমিলারই বোল্ডের মতো। তারপরে আহ ইউ ট্যাগ ইউজ করছে, আন্ডারলাইন শো করতেছে। আইএনএস ট্যাগ ইউজ করতেছে, আন্ডারলাইন শো করতেছে। আই ট্যাগে কি ইতালিয়ান শো করতেছে। ইএম ট্যাগও কি ইমফাসাইজ করতেছে, কিছুটা ইতালিয়ানের মতো লাগে আর কি দেখতে। আর এই যে ডিইএল ট্যাগ, এস ট্যাগ আর স্ট্রাইক ট্যাগ, তিনটা ট্যাগ কি শো করতেছে দেখো তো? সেম কাজ করতেছে না? মাঝখানে একটা কি কাট দাগ আসতেছে। দেন সাব ইউজ করছে, সুপার স্ক্রিপ্ট ইউজ করছে। তো এটা দেখছে। ঠিক আছে। সো আমাদের লেকচার এই পর্যন্তই। নেক্সট দিন আমরা সংজ্ঞাগুলো লিখবো, কিছু সংজ্ঞা বাকি আছে। আর নেক্সট একটা বা দুটো লেকচার শেষ হইলে এই লেকচার পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এটাই তোমাদের সিটের সিলেবাস। সিকিউ কোন টপিক থেকে আসবে? এই যে এখন যতটুকু পড়াইলাম এটা মিলে ক আর ক্ষয়ের জন্য। আর এর আগে আমি যতটুকু পড়াইছি সব গ আর ঘয়ের জন্য।